বাইরের মানুষ যদি আপনাকে সবার সামনে অপমান করে ছোট করার চেষ্টা করে, তবে তা অনেক সময় এড়িয়ে যাওয়া যায়। কিন্তু নিজের আত্মীয়স্বজন যখন এমন কোনো ব্যবহার করে, তখন তা সহ্য করা অনেক কঠিন। কিছু কিছু অপমান মানুষকে ভীষণ স্বাবলম্বী করে তোলে। তাকে কোনোদিন কেউ ছোট করেছিল, এই অপমানের কথা ভাবতে ভাবতে সে ছুটতে থাকে লক্ষ্যের প্রতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ যেহেতু একদম সন্নিকটে চলে এসেছে, যার কারণে কিন্তু আমি বাসার যে কাজগুলো সেগুলো কিন্তু এখন আবারও টুকটাক করে গুছিয়ে ফেলবো। তো বাসায় যেহেতু চলে যাব, তার আগে ভাবছি যে বাসার সব কাজ একদম গুছিয়ে রেখে যাব। তো ঝুল ঝেড়ে নিচ্ছিলাম, আর এই যে দেখেন ঘড়ির যে কাঁটাটা সেটা কিন্তু বন্ধ হয়ে আছে, কারণ ঘড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে। তো পুরো বাসার ঝুল ঝেড়েছি, প্রত্যেকটা ফার্নিচার টেনে টুনে একদম যত ময়লা ছিল সব কিন্তু বের করেছি। এগুলো আসলে আমি নিজেই করি। বাসার সব কাজ কিন্তু চাইলেও হেল্পিং হ্যান্ডকে দিয়ে করানো যায় না, কারণ আমি মনে করি আমি যে কাজটা নিখুঁতভাবে করব সেই কাজটা কিন্তু আমার হেল্পিং হ্যান্ড করে দিবে না। তো এই জন্য কিন্তু আমি এই কাজগুলো নিজেই করি। তো আমার ফার্নিচারগুলো টানার পরে কিন্তু খুব বেশি যে ময়লা বের হয় তা না, কারণ আমি কিন্তু এগুলো প্রায় দেখা যায় 1 সপ্তাহ পর পরই কিন্তু টেনে টুনে পরিষ্কার করি। তবে ঝুলটা ঝাড়া হয় মাসে 2 বার। এটা আমি আসলে নিজের সুবিধার্থেই করি, কারণ আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, যার কারণে কিন্তু আমি আসলে খুব বেশি একটা ঝুল হতে দিই না। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। গত রাতে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু বেলকনির অবস্থা একদম খারাপ। তো এখন প্রথমে আসলে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। যখন বাসায় এরকম খুব একটা খারাপ অবস্থা হয়ে যায়, কোন দিক থেকে কি শুরু করব এটা আমি আসলে বুঝতেই পারি না। কেমন যেন একটা হতাশা লাগে। তো আমি প্রথমে ভাবছিলাম যে বেডশিটগুলো তুলে নিই, তুলে নেওয়ার পরে বিছানাগুলো আমি ঝেড়ে নিব। এরপরে যত ফার্নিচার আছে সবগুলো ভাবলাম যে ক্লিন করে ফেলবো। তারপরে যখন উনি চলে যাবে ঘর মুছে, তখন আমি বেডশিটগুলো পেরে দেব। তো খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ উনি তো এত সময় দিবে না। আসলে এখনকার যে হেল্পিং হ্যান্ডগুলো আমাদের বাসায় থাকে, তারা কিন্তু খুব অল্প সময় দেয়। তারা কিন্তু আমাদেরকে খুব বেশি সময় দিতে চায় না। তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি কিন্তু 6 বাড়িতে কাজ করে। তো 6 বাড়িতে আসলে কাজ করলে কতটুকু সময় দেয়া যায়? তো এই জন্য কিন্তু একদম টাইমটা খুব শর্ট। তো মাঝে মাঝে না রাগও লাগে, আবার মাঝে মাঝে চিন্তা করি যে যতটুকু করে পাচ্ছি ততটুকুই আসলে আরাম, কি আর করার। তো এই সে যে তাড়াহুড়ো করে ঝাড়ু দিয়ে মুছে দিয়ে চলে যায়। তো এক এক রুম করে আমি বলছিলাম যে আমি ফার্নিচারগুলো ক্লিন করে দিই, আপনি একটা একটা রুম করে মুছে নেন। নাহলে দেখা যাবে পরে যদি ফার্নিচার ক্লিন করি অনেক ঝুল পড়বে, যেহেতু ঝুল ঝেড়েছি। যদিও খুব একটা ঝুল যে হয়েছিল তা না, কিন্তু ঝাড়তে গিয়ে দেখা যায় যে কোথা থেকে যেন ওই ঝুলগুলো আসলে পড়ে। তো খালি চোখে সব কিছুই কিন্তু দেখা যায় না। যখন ক্লিন করতে যাওয়া যায় তখন কিন্তু বোঝা যায় যে আসলে কতটা ময়লা হয়েছিল। তো আমি এখানে 3টা বেডশিট বের করে নিয়েছি 3 রুমের জন্য। তো এই বেডশিটগুলো যখন পাড়তে যাই তখন কিন্তু খুব ঝামেলার মধ্যে পড়তে হয়, কারণ যখনই ইজান দেখে যে বেডশিট আমি পাড়তে যাই, ও আগেই উঠে দাঁড়িয়ে থাকে। তো ওকে আসলে আমি একটু আঙ্গুর দিয়ে বসিয়ে রেখেছিলাম যে বাবা তুমি একটু খাও, আমি একটু কাজ করে নিই। তো বসেছিল, আর এদিকে কিন্তু আমি কাজগুলো একটু করে করেও নিচ্ছিলাম। আমার এই রুমের বেডশিটটা কিন্তু খুব একটা যে ময়লা হয় তাও না, কারণ এই রুমে আসলে কেউ ঘুমায় না। তো দেখা যায় যখন কাপড় চোপড় আমি ধুয়ে দিই, সেগুলো যখন শুকিয়ে যায় সেগুলো কিন্তু এসে আমি এই বেডটার উপরে পালা দিয়ে রেখে দিই। তো আগে কিন্তু এমনটা করতাম না। আগে দেখা যেত একটা কাপড়ও যদি শুকাতো সাথে সাথে আমি ভাঁজ করে রেখে দিতাম, কিন্তু এখন আসলে সেটা পারি না। এখন যেহেতু ব্যস্ততা একটু বেশি, যার কারণে কাজগুলো কিন্তু একটু গরমিল হয়। তবে হ্যাঁ, এই কাজগুলো কিন্তু আমি খুব বেশি জমা করে রাখি না। দেখা যায় রাত হলেও কিন্তু কাপড়গুলো আমি গুছিয়ে তারপরে ঘুমাতে যাই। তো এই তো এই রুমটা কিন্তু গুছানো হয়ে গিয়েছে। আর যখন কোনো ধোয়া বেডশিট পাড়া হয় তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে, এবং সেই বেডশিটে কিন্তু ঘুমাতেও ভালো লাগে। আমার এই রুমটা ছোট হলেও কিন্তু বেশ কিছু জিনিস আছে। তো এই রুমের সবকিছু আসলে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। আর এরপরে চলে আসলাম যে আমার বেডরুমটা রয়েছে সেখানে। তো এখানেও এখন বেডশিটটা পেরে দিব। আজকে যে 3টা বেডশিট আমি তুলেছি তার মধ্যে একটা বেডশিট কিন্তু আমি গোসলের সময় ধুয়ে নিয়েছিলাম। তা আসলে অনেকটা রাগ করেই ধুয়েছিলাম। এই যে এই বেডশিটটা পারছিলাম, মনে হচ্ছিল তখন যে এটা আসলে ধোয়া না, নতুন বেডশিট। এর আগে দেখা গিয়েছে 2 দিন পেরেছি। আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে সেই আপা কিন্তু বেডশিট খুব ভালোভাবে ক্লিন করে না। তো দেখা যায় যে 3 থেকে 4টা কিন্তু থ্যাকনা দেয়। তো আমাদের এলাকায় কিন্তু থ্যাকনা বলে। আমি আসলে জানি না কোন এলাকায় কি বলে, এজন্য এটাই বললাম। তো দেখা যায় যে এত কম পরিমাণে থ্যাকনা দেয়, যার কারণে বেডশিট কিন্তু খুব একটা ক্লিন হয় না। তো আজকে দেখা গিয়েছে রাগ করে একটা বেডশিট ক্লিন করেছি। এর আগে কিন্তু আমি কখনো বেডশিট ধুইনি। তো এত পরিমাণে খারাপ লাগছিল ধোয়ার পরে। তখন মনে হচ্ছিল যে না বাবা, যেভাবে ক্লিন করে দেয় সেভাবেই দেখ।
যাই হোক, এর মধ্যে দিয়ে কিন্তু আমি সবগুলো রুমে বেডশিট পেরে দিয়ে তারপরে সবগুলো রুম গুছিয়ে নিয়েছি। আর এর মাঝে কিছুটা খিচুড়ি আমি রান্না করে নিয়েছি ইজানের জন্য। তোকে এখন আমি খাইয়ে দিব। সারিকা স্কুল থেকে 12টার সময় এসেছিল, তারপরে কিন্তু আবারও চলে গিয়েছে কোচিংয়ে গোসল না করে। তো আসবে 2:30টার সময়, তো আসার পরে ও গোসল করবে, আমি করব। তো তখনই কিন্তু কাপড়গুলো আমি ধুয়েছিলাম। তো যেহেতু বেলা করে ধুয়েছিলাম এজন্য আরও বেশি খারাপ লাগছিল শরীরটা। আর এই যে খেতে বসে বাচ্চাদের কত বাহানা, তো ইজান কিন্তু খুব বাহানা করে, ইদানিং তো এত বেশি বাহানা করে যেটা আসলে বলার বাইরে। তাই আমি ওকে বলছিলাম যে আমি কিন্তু চলে যাব, বাসায় কিন্তু কেউ নেই। তো এরকম হা করে কিন্তু ফেলে দেয়। তা আসলে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে কষ্টকর কাজ হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো। এর আগে আমি যখন এই খেলনাটা কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তখন অনেক আপুরা জিজ্ঞেস করেছিলেন এটা আসলে কোথা থেকে কিনেছি, কত দিয়ে কিনেছি। তো এটা আসলে আমাদের বাড়িয়ালি যে তিনি গিফট করেছিল। তো ইছান কিন্তু উনার হাতেই হয়েছে, উনি কিন্তু গাইনি ডাক্তার। তো আমি এজন্য কিন্তু দামটা বলতে পারিনি, আর কোথা থেকে কিনেছে সেটাও বলতে পারিনি, তবে হয়তোবা রাজশাহী থেকেই কিনেছে। তো এরপরে হচ্ছে আমি কিন্তু গোসল করে নিয়েছিলাম। গোসল করে নেওয়ার পরে সারিকাও এসেছিল, ওকে আমি খেতে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি কিচেনে চলে এসেছি, এখন রান্নাবান্না করব। তো কিচেনটা কিন্তু সকালবেলা এভাবেই গুছিয়ে রেখেছিলাম। তো এত সুন্দর লাগছিল, ঢোকার পরে এত ভালো লাগছিল যে ইচ্ছে করছিল না যে এর মধ্যে আবার রান্না করে এলোমেলো করি। তো আসলে রান্না করার সময় যখন এলোমেলো হয় তখন মনে হয় আবার কখন গুছাবো। তো এখানে হচ্ছে আমি আজকে আচারি ডাল রান্না করব। তো তার জন্য কিন্তু এখানে আমি ডালটা ধুয়ে দিয়েছি, মসুর ডাল। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ ফালি দিয়েছি। এরপর লবণ হলুদ দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। তো এটাকে এখন সিদ্ধ করে নিব। আর অন্য সাইডে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করব। রোজা রমজানের দিনে যে একটা কষ্ট হয়েছে সেটা হচ্ছে সবজি কাটা নিয়ে। তো সব সবজি কিন্তু আগে থেকে কেটে রাখা যাচ্ছে না, যার কারণে কিছু কিছু সবজি কিন্তু আমাকেই কাটতে হচ্ছে। তো এখানে ঢেঁড়স ভাজি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ ফালি এবং লবণ হলুদ দিয়ে কিন্তু ভাজিটা করে ফেলবো। আমার গত ভিডিওতে তুলি রয় আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন শপিংগুলো অনেক সুন্দর ছিল আপু, আর আপনার রুচি পুরাই অসাধারণ, আর আপনার বিজনেসের জন্য অনেক শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার জন্য অনেক ভালোবাসা রইল। তো গত ভিডিওতে আসলে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাইয়ার কাপড় চোপড় কোথায়, ভাইয়াকে কিছু কিনে দেননি নাকি। তো এর মধ্যে দিয়ে রান্না করতে করতে কিন্তু এই যে পাকনা বুড়াটা উঠে গিয়েছে, আর এই পাকনা বুড়া কিন্তু এসে আমাকে খুব বিরক্ত করছিল। তো তারপরে হচ্ছে ওকে বুঝিয়ে শুনিয়ে আমি কিন্তু রুমে রেখে এসেছি। তো আসলে আমাদের বাসায় যেটা হয়, আমাদের কিন্তু এখনও কেনাকাটা অনেকগুলোই বাকি আছে, সবগুলো কিন্তু হয়নি। ছেলে মানুষের কিছু কেনাকাটা বাকি আছে, আর তার সাথে ইজানের বাবারও। তো সারিকার বাবা যেটা করে সবসময় সবার জন্য কেনাকাটা করে, তারপরে নিজের জন্য করে। তো এদিক দিয়ে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর এদিকে ঢেঁড়স ভাজিটাও কিন্তু প্রায় হওয়ার পথে। আর এখন হচ্ছে আমি এখানে চিংড়ি মাছ ভুনা করে নিব। আমাদের বাসায় কিন্তু সবাই চিংড়ি খুব পছন্দ করি। তো আমি তো খুব বেশি পছন্দ করি, কিন্তু আমার তো অ্যালার্জি আছে, তারপরে কিন্তু আমি আসলে এটা মানি না, আমি কিন্তু খেয়ে ফেলি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিব। সব মশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে চিংড়ি মাছটা আমি অ্যাড করব। গত ভিডিওতে আমার সবচাইতে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে আমার পছন্দের সাথে আপনাদের সবার পছন্দের অনেক মিল রয়েছে। আপনারা সবাই অনেক পছন্দ করেছেন আমার কেনাকাটাগুলো, যেটা আসলে আমার খুব ভালো লেগেছে। তো এখানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তো এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপরে কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে পানিটা অ্যাড করব। গত ভিডিওতে উমা চৌধুরী আইডি থেকে এক আপু কমেন্ট করেছেন, আপু আপনাকে আমার খুব ভালো লাগে, সারাদিন আপনার কথা শুনতে পারবো। আমি রাঙামাটি কাপ্তাই চন্দ্রঘোনা থেকে দেখছি। উমা আপু অসংখ্য ধন্যবাদ, আপনি এত দূর থেকে আমার ভিডিওগুলো ভালোবেসে দেখছেন। আপনার প্রতি আমার অনেক ভালোবাসা, দোয়া করি আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের বাসায় কিন্তু কখনো পটল, তারপরে ঢেঁড়স এগুলো আমরা রান্না করে খাই না। আমরা কিন্তু এগুলো দেখা যায় যে সবসময় ভাজি করেই খাই। কেন জানি না, অনেকে কিন্তু রান্না করে খায়, ঢেঁড়সটা কিন্তু সবজি হিসেবেও খায়। তবে আমাদের বাসায় দেখা যায় ঢেঁড়সটা সবসময় আমরা ভাজিই করি, আর ভাজিটাই আমরা সবাই পছন্দ করি। আর ঢেঁড়স ভাজির সাথে যদি ডাল হয় সেটা তো কথাই নেই। তার মধ্যে দিয়ে হচ্ছে সারিকার সবচাইতে পছন্দের খাবার এই ঢেঁড়স ভাজি দিয়ে ডাল। তো যেদিন ঢেঁড়স ভাজি করি সেদিন কিন্তু ডালটাও করার চেষ্টা করি। এইদিকে চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরে নামিয়ে ফেলবো। কাজী আব্দুল কাইয়ুম আইডি থেকে গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছেন, আপু অনেক সুন্দর হয়েছে তোমার কেনাকাটা, সবগুলো ড্রেসই অনেক সুন্দর হয়েছে। আসলে রমজানে সবসময় এত ব্যস্ত থাকছি, কোন ফাঁক দিয়ে দেখে নিচ্ছে ভিডিও, কিন্তু কমেন্ট করতে পারছি না। অনেক শুভকামনা তোমার বিজনেসের জন্য। অসংখ্য ধন্যবাদ আপু। অনেকদিন পর আপুর কমেন্ট পেয়েছি, সত্যি খুব ভালো লেগেছে। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর তোমার জন্য আর তোমার পরিবারের জন্য অনেক দোয়া রইল। তো এদিক দিয়ে কিন্তু চিংড়ি মাছটাও হয়ে গিয়েছে। আর এই কানবাটিটা দেখতে ছোট হলেও কিন্তু দেখেন বড় বড় সাইজের 6টা চিংড়ি মাছ কিন্তু এর মধ্যে ধরে গিয়েছে, আর দেখতে কিন্তু খুব চমৎকার লাগছিল। তো 2টা তরকারি কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি ডালটা তেলে দিয়ে নিলেই কিন্তু রান্নাবান্না শেষ হয়ে যাবে। তো এখানে আমি শুকনো মরিচ এবং তেজপাতা দিলাম, এরপরে এখানে কিছুটা আমি পাঁচফোড়ন দিব।
এখন আসলে রমজান মাসে যেটা হচ্ছে যে কোনো কিছু কিন্তু খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে সব কিছুর মধ্যে একটা অরুচি। তো আমি তো যখন সেহরি খাই তখন দেখা যায় মাঝে মাঝে দুধ দিয়ে ভাত খাই, কারণ একবেলা তরকারিতে খেলে আরেকবেলা ভালো লাগে না। তো এখন আমি এখানে জলপাইয়ের আচার দিয়ে দিলাম। তো বাসায় আমের আচার থাকলে আমের আচারটা দিলেও টেস্ট লাগে খেতে, তবে আমের আচার আমার বাসায় এখন ছিল না। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়েছি, এরপরে আমি ডালটা দিয়ে দিব। তো এবার খুব ইচ্ছে করছে যে আম যখন উঠবে তখন আমের আচার বানাবো। তো আমি গত বছর বানাইনি, কিন্তু তার আগের বছর যখন ইজান ছোট ছিল, মাত্র 6 মাসে না 5.5 মাসের বাচ্চা, ওকে নিয়ে আমি 10 কেজি আমের আচার বানিয়েছিলাম। তো আমার আম্মা আমাকে এত বকা দিয়েছিল যে এত ছোট বাচ্চা নিয়ে কি দরকার ছিল এত কষ্ট করার, কারণ তখন আসলে আমি বাচ্চা একা সামলাতাম, আমার খুব কষ্ট হতো। তো যাই হোক, এবার কিন্তু আসলে করার ইচ্ছা আছে, জানি না করতে পারবো কি না। তো এবার হচ্ছে আমি এখন ছোলা রান্না করব। তো এখন আমি ইফতারির যে প্রিপারেশন সেটাও নিয়ে নিচ্ছি। তো ছোলা যেভাবে সবসময় রান্না করি সেভাবেই রান্না করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি যে ছোলাটা একটু বেশি করে রান্না করার জন্য, কারণ ইফতারির পরে যে সবাই আমরা টুকটাক খাই, কিন্তু আমার কাছে কিন্তু ছোলা খেতে ভালো লাগে। তো আমি বসে বসে ছোলা খাই, এজন্য আমি একটু ছোলাটা কিন্তু বেশি রান্না করার চেষ্টা করি। তো আমি কিন্তু সবসময় ছোলাটা যেভাবে করি যে তেলের মধ্যে কিন্তু আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর মরিচ ফালি দিই, লবণ হলুদ দিই, তারপরে কিন্তু আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু ছোলাটা দিয়ে দিই। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছিলাম। আর পেঁয়াজির মধ্যে কিন্তু সবসময় আমি দেখা যায় আলু কুচি করে দিই, এতে করে অনেক ক্রিস্পি ভাবটা আসে। আর এদিকে ছোলাটা যখন হয়ে এসেছে তখন কিন্তু এখানে আমি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি। তো ছোলাটা হয়ে গিয়েছে, ছোলাটা এখন নামিয়ে ফেলছি। তো আসলে রান্নার পরে যখন ইফতার আইটেমগুলো করা হয় কী যে তোড়জোড় কাজ করে, যে সব কিছু টাইমলি করতে পারবো কি না, সত্যিই অনেক তোড়জোড় কাজ করে। তো এদিকে এখন আমি বেশ কিছু ফল কেটে নিব, এখানে আমি একটা ফ্রুট সালাদ তৈরি করবো এই জন্য। আর এদিকে পেঁয়াজি কিছুটা ভেজে নিয়েছি, আর কিছুটা কিন্তু চুলায় আছে। আমার গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছেন মোহাম্মদ শরীফ খান আইডি থেকে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার শপিং অনেক সুন্দর হয়েছে, পায়েস রান্নাটা খুব সুন্দর হয়েছে। ডুমুর অন্য জেলাতে খায় কিনা জানি না, কিন্তু আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ খাই। আপনার কথাগুলো অনেক মিষ্টি, ভালো থেকো আপু। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আপনি আমার জেলার মানুষ, এই জন্য আরও ভালো লেগেছে। তো আমি এখানে 2 ধরনের আঙ্গুর কেটে নিয়েছি, এরপর এখানে কলাও কেটে নিয়েছি, আর এখানে আমি আপেলটাও কেটে নিচ্ছি। আর পাশ দিয়ে কিন্তু সারিকা আমাকে হেল্প করছিল, ও কিন্তু কমলাগুলো এভাবে কেটে কেটে দিচ্ছিল। তো আসলে মেয়ে থাকলে কিন্তু এই সুবিধা যে টুকটাক কাজে কিন্তু তাদেরকে পাওয়া যায়। ফালুদার মধ্যে এবং ফ্রুট সালাদের মধ্যে যে 2টা ফল দিলে আমার সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কলা এবং আরেকটা হচ্ছে আপেল। এই 2টা দিলে আমার কাছে সত্যি খুব ভালো লাগে। তো আমি এখানে ফ্রুট সালাদ করার জন্য এখানে প্রথমে দিয়ে দিয়েছিলাম হুইপড ক্রিম, তারপরে দিয়েছিলাম কনডেন্স মিল্ক, তারপরে কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমার হ্যান্ড উইস্কের অবস্থা দেখেন, এটা কিন্তু যে হ্যান্ডেলটা সেটা কিন্তু ভেঙে গিয়েছে। তো আসলে যেতে হবে, যে কিন্তু কিনেও নিয়ে আসতে হবে। তো সারিকার বাবা দেখে বলছিল যে সব কিছু কিনতে পারছো আর এই দরকারি জিনিসটা কিনতে পারছো না। আসলে ভুলে যাই, বাজারে গেলে অনেক সময় দেখা যায় দরকারি জিনিসগুলোও কিন্তু না কিনে চলে আসি। তো আসলে অনেক সময় এরকমটা হয়। তো তারপরে কিন্তু এখানে আমি ফলগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। তো আজকে অন্য কোনো বাটিতে সার্ভ করব না, এটা কিন্তু এর মধ্যেই আমি রেখে দিব। তো ফ্রুট সালাদটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটা জুস বানিয়ে নিব। তো এই প্রথম কিন্তু আমি গাজরের জুস বানাচ্ছি। তো আমি ভাবছিলাম যে আসলে কেমন হবে না হবে, কিন্তু না খেতে কিন্তু টেস্ট হয়েছিল। তো এখানে আমি গাজর কেটে নিয়েছি, তারপরে আদা কুচি দিয়েছি। এরপরে হচ্ছে এখানে আমি একটা লেবুর অর্ধেক রস দিয়েছিলাম। এরপরে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়েছি, এরপরে আমি পানিটাও অ্যাড করেছি। পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে আইস দিয়েছিলাম। তো আমার কাছে মনে হয় লাচ্ছি হোক কিংবা জুস হোক, সেটার মধ্যে যদি আইস দেওয়া না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে, একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো লাগে। তো এই তো আমাদের ইফতারের আয়োজন কিন্তু এগুলোই ছিল। তো ফ্রুট সালাদ খেলেই কিন্তু দেখা যায় যে পেটটা ভরে যায়, এই জন্য কিন্তু বেশি কিছু করিনি, এগুলোই করেছিলাম। এরপরে নামাজ পড়ে বেশ কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছি, রান্নাঘরে বেশ থালা বাসন থাকে, তো কিছু রেখে দিই আর কিছু কিন্তু ধুয়ে ফেলি। তো এখন হচ্ছে রাতের খাবারের আয়োজন করছিলাম। তো ডালটা আমি এখানে ঢেলে নিলাম। তো এই ডালটা খেতে এত ভালো লাগে, তো যারা এইভাবে ডাল রান্না করে খাননি তারা কিন্তু খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। বাসায় যেদিন ডিম ভুনা করি কিংবা চিংড়ি মাছ ভুনা করি, সেদিন যদি ডাল রান্না করি তাহলে কিন্তু সারিকার বাবা ভীষণ খুশি হয়, বলে না কিন্তু খুশি হয়, বুঝতে পারি। আর সারিকার কথা তো বললামই যে যদি কখনো ঢেঁড়স ভাজি করি তাহলে ডাল রান্না করলে সে খুব খুশি হয়। তো সারিকা এখানে পড়াশোনা করছিল, তো ওকে আমি বারবার ডাকছিলাম যে তাড়াতাড়ি আসো, খেয়ে নাও। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।